কক্সবাজারে আবারও পাহাড় ধস, নিহত 4, এখনো বিচ্ছিন্ন বান্দরবানের রুমা থানা। যানজট জলজটে অচল ঢাকা, টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, বৃষ্টির আভাস আবারও। দুর্নীতি রোধে জেলা প্রশাসকদের কঠোর হতে বললেন প্রধানমন্ত্রী, প্রশাসনের গতি বাড়াতে 23 দফা নির্দেশনা। লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন নয় বলছে বিএনপি, নির্বাচন বানচালের আশঙ্কা আওয়ামী লীগের। ইয়াবা সেবন ও পাচারের শাস্তি মৃত্যুদণ্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসছে সংশোধনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। কক্সবাজারের রামুতে পাহাড় ধসে মারা গেছেন 4 জন। এ সময় আরও 4 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এদিকে বান্দরবানের পাহাড় ধসের ঘটনায় নিহত 4 জনের লাশের সন্ধানও মেলেনি। টানা বর্ষণের ফলে পাহাড় ধসের সম্ভাবনা আরও বেড়ে যাওয়ায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে রামুর চেইন্দা এলাকায় পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের সায়মা ও জিহান নামের 2 শিশুর মৃত্যু হয়েছে। মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের বাবা ও মাকে। এছাড়াও শহরের লাইট হাউস এলাকার অপর পাহাড় ধসের ঘটনায় শাহেদ ও সাদ্দাম হোসেনের মৃত্যু হয়। এ সময় দেলোয়ার হোসেন ও নয়নকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ করে একটা আওয়াজ শব্দ পাই। আওয়াজ শব্দ হওয়ার পরে এলাকার পাশে যারা আছে তারা দূরে এসে দেখে পাহাড় ধসেছে। রাত 3:30 নাগাদ আমরা পাহাড় ধসে 4 জন লোক পিএম কালীর 4 জন লোক এখান থেকে 2 জন বর্তমানে মারা গেছে। টানা বর্ষণে এই ধসের সম্ভাবনা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে পৌর এলাকার বিভিন্ন পাহাড় থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী প্রায় 300 মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। সকাল থেকে কক্সবাজারের 8 এবং 9 নং ওয়ার্ডের প্রায় 250 জন লোককে পাহাড় থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এবং আমাদের এই অভিযান চলমান আছে। 6টা ওয়ার্ডে আমাদের 6টা টিম আছে। 6টা টিমই প্রতিনিয়ত কাজ করছে। যখনই অতিবৃষ্টি হয় তখনই এই টিমগুলো মাঠে নেমে যায়। এদিকে 3 দিনেও সন্ধান মেলেনি বান্দরবনের রুমা পাহাড় ধসে নিখোঁজ 4 জনের। সোমবার সকালে উদ্ধার তৎপরতা শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে বিকেলেই তা স্থগিত করা হয়। এ কারণে আরও দীর্ঘ হলো স্বজন হারাদের অপেক্ষার পালা, সাথে ওইসব পরিবারে বেড়েছে আর্তনাদ। আমাদের একজন সহকর্মী রুমা উপজেলা ডাকঘরের পোস্টমাস্টার নিখোঁজ হয়েছেন কালকে। পাহাড় ধসে উনি নিহত হয়েছেন বলে আমরা ধারণা করতেছি। অন্ততপক্ষে যেন লাশটাই ফিরে পাই, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একান্ত আহ্বান জানাবো। বৃষ্টিপাত অব্যাহত থাকায় এখনও সড়ক থেকে সরানো যায়নি ধসে পড়া পাহাড়ের মাটি, যে কারণে ঘটনার 3 দিন পরেও বিচ্ছিন্ন রয়েছে বান্দরবনের সাথে রুমা উপজেলার সড়ক যোগাযোগ। যানজট আর জলজটে অচল নগরীতে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে অনেক সড়কেই পানি জমে রয়েছে। সেই সাথে তীব্র যানজট ঢাকাবাসীর দুর্ভোগের মাত্রা বাড়িয়েছে। বিপ্লব তালুকদারের প্রতিবেদন, জানাচ্ছেন মাফিয়া মুক্তা। সামান্য বৃষ্টিতে পানিতে ডুবে যায় রাজধানীর রাস্তা, সেই সাথে নিত্যদিনের সংকট, তীব্র যানজট তো রয়েছেই। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে নাজেহাল রাজধানীবাসী। আমি টঙ্গী থেকে 3টা গাড়ি চেঞ্জ করছি। এখন আমি জোয়াশারা আছি, ডাক্তার কাছে কিভাবে যাব তা বলতে পারি। টিফিন গাড়িতে খাবার নিয়ে আসতে হবে, সাথী হাতে করে নিয়ে আসতে হবে, কাপড় চোপড়ও রাখা যাবে না গায়ে, এমন অবস্থা হচ্ছে ঢাকা শহরে। পুরো ঢাকাবাসী ভোগান্তিতে থাকলেও মেট্রো রেলের কাজ, রাস্তা খোঁড়াখুঁড়ি, জলাবদ্ধতা ও যানজটে মিরপুরবাসীর দুর্ভোগ যেন অসহনীয় হয়ে উঠছে। পরিকল্পনায় কোনো ভুল ছিল, যার জন্য আগেও যে সমস্যা ছিল এখনও সেই সমস্যা দেখা যায়। বৃষ্টি হলে হাঁটু পানি, গলা পানি, অনেক সময় চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। গাড়ি চলাফেরার সমস্যা, একটা মানুষ পথে দিয়ে চলবে এরকম কোনো সুযোগ সুবিধা নাই। গাড়ির চাক্কার পানি সব কিছু জামা কাপড় ময়লা করে ফেলে। সরকারের ব্যাপারে যথেষ্ট নজর দিক, এটাই আশা করি। এদিকে আগামীকাল বৃষ্টি কমতে পারে বলছে আবহাওয়া অফিস। জানিয়েছে টানা বৃষ্টির ফলে পাহাড় ধসের আশঙ্কার কথাও। বাড়িতে কতিপয় বর্ষণের ফলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। আর এই যে বৃষ্টিপাত গত 3 দিন ধরে অব্যাহত রয়েছে, বৃষ্টিপাতের পরিমাণটা আগামীকাল থেকে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
যানজট জলজটের দুর্দশা থেকে রেহাই পাওয়ার উপায় খুঁজতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান রাজধানীবাসীর। মাফিয়া মুক্তা, নিউজ 24। টানা বৃষ্টির কারণে চট্টগ্রামে এখনো জলাবদ্ধতা রয়েছে। শহরের বেশিরভাগ নিচু এলাকা ডুবে যাওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। এদিকে চট্টগ্রাম কর অঞ্চল 4-এর কর্মকর্তা কর্মচারীরা নতুন ক্রয় করা নৌকা দিয়েই অফিসে যাতায়াত করছেন। দেশের সবচেয়ে বড় পাইকারি ভোগ্যপণ্য বাজার চাকতাই খাতুনগঞ্জ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। নয়ন বড়ুয়াজয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারী বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রামের আগ্রাবাদ, 16 শহর, 2 নম্বর গেট, মুরাদপুর, কাতালগঞ্জ, চকবাজার সহ নিম্নাঞ্চল। আগ্রাবাদের বিভিন্ন সড়কের ওপরেই বেশি পানি থাকায় রিকশা আর নৌকা ছাড়া নেই কোনো পরিবহন। এমনকি চট্টগ্রাম কর অঞ্চল 4-এর কার্যালয়ের নিচেও পানি থাকায় নৌকা দিয়েই চলাচল করছেন কর্মচারীরা। আর এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী ও পথচারীরা। তাদের দাবি দ্রুত এই সমস্যা সমাধান হোক। গত 2 দিন ধরে কন্টিনিউয়াস এভাবে চলছে। 20 টাকা রিক্সা ভাড়া, সেটা 60 টাকা দিয়ে যাচ্ছি। বৃষ্টি হলেই তো একই সমস্যা, পানি উঠে যায়, তোরা ভাড়া বাড়তি। 7 নম্বর বাসে করে আসতে পারি না, 7 নম্বর বাসেরও ভাড়া বাড়তি। আমাদের চলাফেরা খুব অসুবিধা হচ্ছে। এটা সরকারকে বলবো যে এটা একটু দেখার জন্য। একইভাবে পানির নিচে রয়েছে দেশের সবচেয়ে বড় পাইকারি ভোগ্যপণ্য বাজার চাকতাই খাতুনগঞ্জ। ডুবে গেছে বিভিন্ন মালামালও। এদিকে টানা বর্ষণে পাহাড় ধসে প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়ার কথা জানালেন স্থানীয় প্রশাসন। প্রাথমিকভাবে তাদের বিদ্যুৎ, গ্যাস এবং পানি এই সংযোগগুলি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যাতে করে তারা ওইখান থেকে সরে যায়। পরবর্তীতে যদি তারা সরে না যায়, আশা করি আমরা সরে যাবে। দ্রুত জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নিতে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। যেভাবেই হোক দুর্নীতি দূর করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসচেতনতা তৈরির পাশাপাশি প্রয়োজনে দুর্নীতি রোধে কঠোর হতেও বললেন তিনি। মাঠ প্রশাসনকে গতিশীল করতে দিয়েছেন 23 দফা নির্দেশনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। তানজির মেহেদির প্রতিবেদন। বর্তমান সরকারের মেয়াদে চতুর্থবারের মতো শুরু হলো জেলা প্রশাসক সম্মেলন। 3 দিনের সম্মেলনের উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কথা শুনেন সরকার প্রধান। পরিবারের ওই সমস্ত সদস্যদেরকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরকারের রাজনৈতিক ও উন্নয়ন দর্শন তুলে ধরেন। বলেন, তৃণমূলের উন্নয়ন হলে আয় বৈষম্য কমে আসবে, আর তাই উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। করাপশন দূর করতে হবে যেভাবে হোক, কারণ কোনো কাজ করতে গেলে সেখানে যদি করাপশন হয় আর সেটুকু যদি খেয়ে ফেলে, তাহলে তো আমার উন্নয়নের ছোঁয়াটা গ্রাম বাংলায় বা কোথাও লাগবে না। কাজে এ ব্যাপারে আপনাদেরকে জনসচেতনতাও সৃষ্টি করতে হবে এবং নিজেদেরকে এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে হবে। 23টি বিষয়ে জেলা প্রশাসকদের সুস্পষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে কোনোভাবে হয়রানি বা বঞ্চনার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বন্যার আশঙ্কার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়ে মাঠ প্রশাসনকে তৎপর থাকতে হবে। শ্রাবণ মাসে তো বর্ষা হবেই, কিন্তু ভাদ্র মাসে এসে আবার দক্ষিণ দিকে বিশেষ করে পানি আসে, কাজে সেখানে বন্যাটা দেখা দেয়। কাজে এতে যাতে মানুষের ক্ষতি না হয়, কম ক্ষতি হয় সেটা দেখবেন। আর সেই সাথে সাথে নদী ভাঙ্গায় যারা গৃহহারা হয়েছে তাদের তালিকা করা এবং তাদের ঘর বাড়ি তৈরির ব্যবস্থা এবং তাদের যথাযথ সহযোগিতা করা। জঙ্গি, সন্ত্রাস, মাদক থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে সচেতনতা তৈরির কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। এদিকে সরকারের রাজস্ব বাড়াতে জেলা প্রশাসকদের তাগিদ দিলেন অর্থমন্ত্রী। নাগরিকদের সেবা বৃদ্ধি করায় রাজস্ব আদায়ে জেলা প্রশাসকদের বেগ পেতে হবে না বলে মনে করেন তিনি। জেলা প্রশাসক সম্মেলন 2017-এর প্রথম দিনে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে জেলা প্রশাসকদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সাথে বৈঠক করেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় মন্ত্রী সাংবাদিকদের জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসকদের তৎপর থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া বিদ্যুৎ বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের সাথেও বৈঠক করেন জেলা প্রশাসকরা। আমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো রাজস্ব আদায় করা, কেন আদায় করলেই সেবা দেওয়া যায়। আদায়টা যদি না বাড়ে, সেবা বাড়ে না কোনো দিন।
এখন সেবা দর্শনীয়ভাবে দেওয়া হয় দেশে, সুতরাং আপনাদের বেশ জোর হয়েছে, আপনারা রাজস্ব আদায়ে সহায়তা করবেন এবং লোকজনকে বলবেন যে এটা দিলে আপনারা তার ফলটা তো দেখছেন পাওয়া যায়, সুতরাং দেন। এইটাই তাদের কাছে আমার বলার ছিল। ট্রেজারি বিল্ডিংগুলা পুরনো এবং ছোট্ট, এগুলোকে বড় করার একটা প্ল্যান। আমি বলেছি পূর্ত মন্ত্রণালয়কে যে আপনারা সব ট্রেজারিকে ওই 2 তলা করার চেষ্টা করেন। লেভেল প্লেইং ফিল্ড ছাড়া এদেশে কোনো নির্বাচন করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে বরিশাল মহানগর বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন করতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি। এবার নির্বাচন হবে নিরপেক্ষ সরকার সহায়ক সরকারের অধীনে এবং নিরপেক্ষ নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে। 5ই জানুয়ারি নির্বাচন হবে না, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সকলের জন্য সমান অধিকার তৈরি করতে হবে, তারা হবে আপনাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এমন আশাবাদ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সব দলের সঙ্গে সংলাপের বিষয়ে এখনো তারিখ নির্ধারণ হয়নি, তবে আগামী মাসের মাঝামাঝি অথবা তৃতীয় সপ্তাহ থেকে প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি। এবারের ভোটার তালিকা হালনাগাদে কোনো বিতর্কের সুযোগ থাকবে না বলেও জানান তিনি। আজ দুপুরে ময়মনসিংহ টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। আমি আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে, কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করবে না এই কথা এখন পর্যন্ত কেউ বলেনি। সুতরাং যদি সব দল নির্বাচনে অংশগ্রহণ করে তাহলেই মনে করেন সুষ্ঠু নির্বাচনের অনেক দূর অনেক ধাপ আমরা এগিয়ে যেতে পারবো। আর বাকি যেটা প্রশাসনিক বিষয়ে সেগুলো কঠোরভাবে আমরা নিয়ন্ত্রণ করব যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। বিএনপি জাতীয় ও আন্তর্জাতিকভাবে নির্বাচন বানচালের চেষ্টা করবে বলে আশঙ্কা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের। তবে 14 দল এর প্রতিরোধ করবে বলে জানান তিনি। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে 14 দলের সমসাময়িক রাজনীতি ও বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, নির্বাচন কমিশনের উপর 14 দলের আস্থা আছে। এছাড়াও তিনি বলেন, বিএনপির সঙ্গে তাদের দলের আলোচনা সম্ভব নয়, তবে বিএনপি চাইলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে পারবে। যারা হত্যাকারীকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, 14 সালে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, তার সঙ্গে আলোচনা করার প্রশ্নই ওঠে না। আলোচনা হবে নির্বাচন কমিশনের সঙ্গে, তারা নির্বাচন কমিশন ডেকেছে, তাদেরকে নির্বাচন কমিশন তো নির্বাচন পরিচালনা করবে, তাদের সঙ্গে আলোচনা হবে। আমাদের সঙ্গে আলোচনা কেন হবে বলুন তো দেখি? আমরা আশঙ্কা করছি 2001 সালের মতো আবার জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে আবার শাহাবুদ্দিন লতিফুর মার্কা নির্বাচন করার জন্য তারা শুরু। ইয়াবার ব্যবহার ও পাচারের দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইয়াবাকে মাদকদ্রব্য হিসেবেও চিহ্নিত করা হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের দাবি, পারিবারিক বন্ধন থেকে যুব সমাজ দূরে সরে যাচ্ছে, তাই মাদকের আগ্রাসন কোনোভাবেই কমানো যাচ্ছে না। জোবায়ের আল মাহমুদের প্রতিবেদন। ইয়াবা যুব সমাজকে প্রতিনিয়ত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ইয়াবার প্রস্তুত প্রণালী এবং পরিবহন সহজ, তাই যুব সমাজকে টার্গেট করে এক শ্রেণীর চোরাকারবারি তা দ্রুত দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিচ্ছে। এই বাস্তবতায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার ঠেকাতে আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন আইন প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইয়াবাকে ক শ্রেণীর মাদকদ্রব্যে অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান সংযোজন করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশে প্রায় 70% ইয়াবা শুধু মায়ানমার সীমান্তবর্তী নাফ নদী দিয়েই প্রবেশ করে। এ কারণে সেই নদীতে মাছ ধরার উপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একটা পরীক্ষামূলক একটা অবস্থানে যেতে পারি যে নাফ নদীতে আমরা যদি 1 মাস কিংবা 2 মাস কিংবা 6 মাস আমরা এই মাছ নাই ধরলাম। ইয়াবার আগ্রাসন কেন রোধ করা যাচ্ছে না তা জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, সন্তানকে যথেষ্ট সময় না দেয়া এবং পারিবারিক বন্ধন ভেঙে যাওয়াই এর মূল কারণ।
আমাদের শহরায়ন এবং নগরায়নের ফলে যে বিচ্ছিন্ন পরিবারগুলো তৈরি হচ্ছে, পারিবারিকভাবে যে সমাজ, আমাদের যুব সমাজ যে বিচ্ছিন্নতা হয়ে পড়ছে, তার ফলশ্রুতিতে তাদের একাকিত্ববোধ, তাদের মধ্যে যে হতাশাবোধের কারণে এখন মানুষ বলা যায় যে ইয়াবা আসক্ত হয়ে পড়ছে। এমন বাস্তবতায় বুধবার সারা দেশে পালিত হবে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক অঙ্গনের খবর। ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন রামনাথ কোবিন্দ। শপথে 125 কোটি ভারতীয়ের পাশে থাকার অঙ্গীকারের পাশাপাশি ঐক্যের কথা স্মরণ করিয়ে দেন তিনি। মঙ্গলবার সংসদে সেন্ট্রাল হলে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। রামনাথ কোবিন্দকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি JS খেহর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভা স্পিকার সুমিত্রা মহাজন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীরা, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে নতুন রাষ্ট্রপতি যাত্রা করেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার আগে রাজঘাটে গিয়ে মোহনদাস করমচাঁদ গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। রাইসিনা হিলে নতুন রাষ্ট্রপতিকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার পর ছুটি নেবেন বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সোমবার আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি। শপথ নিলেন ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এখন থেকে দিল্লির রাইসিনা হিলের রাষ্ট্রপতি ভবনের চাবি থাকছে তার দায়িত্বে। কানপুরের দলিত সম্প্রদায়ের সন্তান রামনাথের এই সাফল্য ভারতে শ্রেণী শোষণের বিরুদ্ধে এক স্পষ্ট বিপ্লব বলে মনে করছেন অনেকে। নতুন প্রেসিডেন্ট রামনাথের জীবন নিয়ে সানজিদা ইসলামের প্রতিবেদন। গত 20 জুলাই ভারতের নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই উত্তরপ্রদেশের কানপুরের কাছে পাড়াউখে শুরু হয় আনন্দ উৎসব। হবে বা না কেন, দলিত সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি হওয়ার গৌরব কম কথা নয়। আর এই গৌরব অর্জন করে ভারতে এক কথায় ইতিহাস সৃষ্টি করেছেন রামনাথ কোবিন্দ। ভারতের নতুন এই রাষ্ট্রনায়ক একজন কৃষক পিতার সন্তান। 1945 সালে কানপুর দেহাতে তার জন্ম। কানপুর বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য ও আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন রামনাথ। আইনকেই করে নেন পেশা। 1977 থেকে 1979 পর্যন্ত তিনি দিল্লি হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের আইনজীবী ছিলেন। এর আগে 1994 সালের এপ্রিলে এই দলিত নেতা উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য হন। পরে 2015 সালের 8 আগস্ট বিহারের রাজ্যপাল নিযুক্ত হন রামনাথ। 1971 সালে দিল্লির বার কাউন্সিলের নথিভুক্ত হন তিনি। জাতিসংঘে ভারতের প্রতিনিধিত্ব করেন এবং 2002 সালে অক্টোবরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন। পারিবারিক জীবনে এক ছেলে ও এক মেয়ের বাবা রামনাথ। ভারতের 14তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আগামী 4 বছর এই রাষ্ট্রের দেখভালের দায়িত্ব তার হাতে। সানজিদা ইসলাম, নিউজ 24। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নাজেহালের ঘটনায় বরিশালের বিচারককে প্রত্যাহারের সুপারিশ সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার রাজধানীর বনানী কোর্ডার্স ট্রাস্টের 300 জন নতুন ফ্রিল্যান্সারের হাতে সনদ এবং পুরস্কার তুলে দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত মিখাইল হ্যামনিটি উইন্থার ও কোর্ডার্স ট্রাস্টের প্রতিষ্ঠাতা জন কায়ো ফেবিক। বরিশালের বিচারক বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, ঘটনা তদন্তে আইনের কোনো ব্যত্যয় হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রথমে তাকে বদলি করতে হবে এবং তারপরে ঘটনার ব্যাপারে আপনার তদন্ত করার পরে সেখানে যদি তিনি কোনো অনিয়ম করে থাকেন, বিচারিক কাজে যদি তার কোনো ব্যর্থতা থাকে তাহলে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আনুষ্ঠানিক
যেই প্রসেস সেটা শুরু করবে। শাহবাগে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুরের চোখ নষ্টের ঘটনায় পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে পৃথক তদন্ত কমিটি গঠন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান। ক শ্রেণীর মাদকদ্রব্যে অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান সংযোজন করা হয়েছে। অন্যান্য শাস্তির বিধানের ধারাও নতুন করে সাজানো হয়েছে। অসাবধানতা হোক কিংবা ইচ্ছা করে হোক কিংবা কিছু, এখানে তার 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছেন, তারা কাজ করছেন। তাদের রিপোর্টে যদি আমরা সন্তুষ্ট না হতে পারি, আমরা আরেকটি কমিটি করে দেব প্রয়োজন হলে, যে কার গাফিলতি কেন করেছে সেই পুলিশ। কল্যাণপুরে জঙ্গি বিরোধী অভিযান ছিল বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়াবার অভিযান, এমন মন্তব্য করে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, ওই ঘটনায় করা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে শীঘ্রই চার্জশিট দেয়া হবে। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। 2016 সালের 25 জুলাই দিবাগত রাতে রাজধানীর কল্যাণপুরে অপারেশন স্টর্ম 26 নামে এই অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপির পক্ষ থেকে বলা হয়, সেই অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী দেশকে জঙ্গিবাদ মুক্ত রাখার শপথ নেয়। পরবর্তীতে ক্রমাগত জঙ্গি বিরোধী অভিযানে ফলে তারা এখন পুরোপুরি বিপর্যস্ত অবস্থায় আছে বলে দাবি করেন সংবাদ সম্মেলনে। কল্যাণপুরের এই অভিযান, এটি ছিল বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর অভিযান। কল্যাণপুরের অভিযানের মাধ্যমে, এই অপারেশন স্টর্ম 26 এর মাধ্যমে আমরা আমাদের সক্ষমতা সেটি প্রমাণ দিতে পারি। আমরা আশাবাদী যে এই বছরের ভিতরেই যারা গ্রেপ্তার হয়েছে আর যারা গ্রেপ্তার হয়নি তাদেরও অনেকের নাম ঠিকানা আমরা সংগ্রহ করেছি। তাদেরকে গ্রেপ্তারের যে প্রচেষ্টা সেটি অব্যাহত আছে, আর গ্রেপ্তার করা না গেলেও তাদেরকে পলাতক দেখেই আমরা অভিযোগপত্র। এবার রেফার্ড সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসায় উল্লেখ করা নির্দিষ্ট চেকপোস্ট দিয়ে প্রবেশ ও নির্গমনে যে বাধ্যবাধকতা ছিল তা প্রত্যাহার করেছে ভারত। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় এখন থেকে বাংলাদেশিরা ভিসায় উল্লেখিত প্রবেশ ও নির্গমনের পথ ছাড়া ভারতের 24টি আন্তর্জাতিক বিমানবন্দর ও 2টি সমন্বিত চেকপোস্ট দিয়ে আসা যাওয়া করতে পারবেন। আন্তর্জাতিক বিমানবন্দরগুলো হলো আহমেদাবাদ, আমসি, অমৃতসর, বাগডোগরা, বেঙ্গালুরু, কালিকট, চণ্ডীগড়, চেন্নাই, কোচিন, কোয়াম্পটর, ডাবলিম, দিল্লি, গুয়াহাটি, গয়া, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা, বেঙ্গালুরু, মুম্বাই, নাগপুর, পুনে, ত্রিচি, ত্রিবান্দাম ও বারাণসী। এই সুবিধার আওতায় থাকা 2 সমন্বিত চেকপোস্ট হল বেনাপোল, হরিদাসপুর এবং দর্শনা গেদে। এর আগে বাংলাদেশের নাগরিকদের শুধু ভিসায় উল্লেখিত চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়া আসার সুযোগ ছিল। রপ্তানি আয়ের খরা কাটাতে পোশাক শিল্পের বিকল্প হয়ে উঠতে পারে আইটি খাত, এমন মত খাত সংশ্লিষ্টদের। তারা বলছেন, সহায়ক পরিবেশ নিশ্চিত করতে পারলে আয় বাড়ানোর সবচেয়ে বেশি সুযোগ রয়েছে বাংলাদেশের। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের সামর্থ্য জানাতে সরকারি বেসরকারি জোর প্রচারণার সুপারিশ তাদের। আইটি খাতের সম্ভাবনা ও প্রতিকূলতা নিয়ে 2 পর্বের ধারাবাহিক তৈরি করেছেন সুলতান আহমেদ। আজ থাকছে প্রথম পর্ব। কাজী আইটি সেন্টারের সিইও মাইক কাজী জন্মসূত্রে বাংলাদেশি, তবে বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে। তার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রে হলেও বাংলাদেশের জনশক্তি দেখে উৎসাহিত হয়ে এখন এদেশের কর্মী দিয়ে যুক্তরাষ্ট্রের কাজ করাচ্ছেন তিনি। বলছেন, কাজের অভাব নেই উন্নত বিশ্বে, তবে বাংলাদেশে দক্ষ জনশক্তি পেতে বেগ পেতে হচ্ছে তাদের। ভারত বা ফিলিপিন্স যারা ট্রাস্ট অলরেডি বিল্ড করে ফেলেছে, কিন্তু তারা তো আরও 20 বছর আগে শুরু করেছে। আইটি কি বা আইটি সেক্টর কি, ইন্টারনেট নিয়ে কী হয়, এটা বাংলাদেশ, আমি বলবো যে বাংলাদেশ লাস্ট 5 to 7 years হিউজ একটা প্ল্যাটফর্ম খুলে দিয়েছে যে ইয়ংদের জন্য। সেটা বাট বড় সাপোর্ট কিন্তু আমাদের জন্য, কাজী আইটি বলেন বা অন্যান্য আউটসোর্সিং কোম্পানিগুলো বলেন, ইটস এ হিউজ অপরচুনিটি ফর কাজী আইটি। এবং আমরা কী আশা করতেছি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে, যে আমরা চাই তারা যেন এটা আর একটু নেক্সট লেভেলে নেয় জানি। একই মত বেসিস সভাপতিরও। এই প্রযুক্তিবিদের মতে, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি উদ্যোগে এগিয়ে গেলেও সরকারি সহায়ক নীতির অভাবে পিছিয়ে পড়ছে এই খাত। রাজনৈতিক সিদ্ধান্তের দিক থেকে কিন্তু আমরা চুল পরিমাণ পিছনে নেই, কিন্তু যখন এই এক্সিকিউট করার প্রশ্ন আসে তখন ছোট্ট একটা নোক্তা লাগিয়ে দেওয়া হয়
যাতে আমাকে সাফার করতে হয়। আমার এই খাতটা স্বাধীনভাবে বিকশিত হতে পারছে না। রপ্তানি আইনেও সঠিক তথ্যের অভাব এই খাতে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2015-16 সালে আইসিটি খাত থেকে রপ্তানি আয় এসেছে $158 মিলিয়ন। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে সফটওয়্যার থেকে রপ্তানি আয় $258 মিলিয়ন, আর বেসিসের হিসেবে তা ছাড়িয়েছে $700 মিলিয়ন ঘর। আইটি খাতকে রপ্তানি আয়ের বিকল্প ভাবার পরামর্শ অর্থনীতিবিদদের। এই আউটসোর্সিংয়ের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে কন্ট্যাক্ট করা, সেখানে বাংলাদেশ মিশনগুলো এ ব্যাপারে মনে একটা সহায়ক ভূমিকা পালন করতে পারে। আইটি সেক্টরটা ফাস্ট গ্রোয়িং, আর যার জন্য এখানে জব করা হচ্ছে, আর দ্বিতীয়ত ভার্সেটালিটি আছে। যারা বসে আছেন বা জব সার্চ করছেন তাদের উচিত আইটি সেক্টরগুলোতে একটু নিজেদেরকে নক করে দেখা। তবে সব কিছুর পেছনে বড় হয়ে দেখা দিচ্ছে উন্নত বিশ্বে দেশীয় কাজের প্রচারণা। আমরা মার্কেটিং করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা দরকার ছিল তার কোনো ব্যবহারই করছি না। বাংলাদেশে যে অনেক ম্যান পাওয়ার আছে, এগুলো সবাইকে জানাইতে হবে, যে পৃথিবীতে জানাইতে হবে। আমাদের অনেক ব্র্যান্ডিং মার্কেটিং করতে হবে বাইরে যেয়ে। এদেশে বসেই তরুণ তরুণীরা ইউরোপ কিংবা আমেরিকান কাজ করে দিচ্ছেন সহজেই। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি একটু উদ্যোগ আর দেশের বাইরে এদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারলেই এ খাত থেকেও প্রচুর রপ্তানি আয়ের সম্ভাবনা রয়েছে, যা হয়ে উঠতে পারে রপ্তানি আয়ের নতুন গন্তব্য। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বন্ধ হওয়া মোবাইল ফোন অপারেটর সিটিসেলের নেটওয়ার্ক 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই সাথে লাইসেন্স পুনর্বহালের আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। সিটিসেলের এক আবেদনের শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারকের আপিল বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। এর আগে পৌনে 500 কোটি টাকা না দেয়ায় গেল 21 অক্টোবর সিটিসেলের নেটওয়ার্ক বন্ধ করে দেয় বিটিআরসি। গেল জুনে সরকারের কাছে বকেয়া পরিশোধ না করা এবং লাইসেন্স শর্ত ভঙ্গ করার অভিযোগে সিটিসেলের লাইসেন্স বাতিলের সুপারিশ করে বিটিআরসি। সেই সুপারিশে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্মতি দিলে বিটিআরসি কমিশনের বিশেষ সভায় সিটিসেলের লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত দেয় সরকার। এরপরই নেটওয়ার্ক ও লাইসেন্স পুনর্বহালের আদেশ দিলেন আদালত। নিউজ 24 সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। আনন্দের মধ্য দিয়ে শিশুদের ইংরেজি শিক্ষাদানের পদ্ধতি লার্নিং টাইম উইথ শন অ্যান্ড টিমির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে বাংলাদেশে এই পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী কিরণ ডিভেইন। লার্নিং টাইম উইথ শন অ্যান্ড টিমি 4 থেকে 6 বছর বয়সী শিশুদের উপযোগী ইংরেজি শিক্ষাদান পদ্ধতি। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার পদ্ধতি ও কৌশল নিয়ে অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্ক গড়ে তুলতে আগামী 27 জুলাই ঢাকায় শুরু হচ্ছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। আইডিবি ও সিপিএসসির উদ্যোগে স্কিল ফর দ্য ফিউচার ওয়ার্ল্ড অফ ওয়ার্ক অ্যান্ড টিভিটি ফর গ্লোবাল কম্পিটিটিভনেস শীর্ষক 3 দিনের এই আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আইডিবি ভবনে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান কনফারেন্স স্টিয়ারিং কমিটির সদস্য সচিব মোহাম্মদ শামসুর রহমান। আরও জানানো হয়, এর মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে 16টি দেশের প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেছেন। আবারও আন্তর্জাতিক অঙ্গনের খবর। মার্কিন নির্বাচনে রুশ যোগসাজশের বিষয়ে অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। সিনেট ও হাউস কমিটির কাছে এক বিবৃতিতে কুশনার বলেন, রাশিয়ার সঙ্গে অনুচিত কোনো যোগাযোগ করেননি তিনি। আজ প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির মুখোমুখি হচ্ছেন প্রেসিডেন্ট পুত্র ট্রাম্প জুনিয়রও। এদিকে নির্বাচনে রুশ যোগসাজশ বিষয়ে প্রশ্ন করায় হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রতি বিরক্তি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। কক্সবাজারে আবারও পাহাড় ধস, নিহত 4, এখনো বিচ্ছিন্ন বান্দরবানের রোমা থানা।
যানজট জলজটে অচল ঢাকা, টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, বৃষ্টির আভাস আবারও। দুর্নীতি রোধে জেলা প্রশাসকদের কঠোর হতে বললেন প্রধানমন্ত্রী, প্রশাসনের গতি বাড়াতে 23 দফা নির্দেশনা। লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন নয় বলছে বিএনপি, নির্বাচন বানচালের আশঙ্কা আওয়ামী লীগের। এবং ইয়াবা সেবন ও পাচারের শাস্তি মৃত্যুদণ্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসছে সংশোধনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল রাত 10টার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।